বাংলা ভাষা অনুষ্ঠানের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানের 4টি অংশ, যেখানে আমাদের ভাষা চিন্তার প্রতিফলন ঘটে। বাংলা উচ্চারণ নিয়ে আমরা কথা বলি, বাংলা বানান নিয়ে এবং বাংলা ভাষার প্রয়োগ নিয়ে। সব কিছুই আমরা শুনবো। আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি কোর্স রয়েছে পাণ্ডুলিপি পাঠ এবং সম্পাদনা। পাণ্ডুলিপি বলতে বোঝানো হয়ে থাকে মধ্যযুগের পুঁথি বা প্রাচীন পুঁথি। এই পুঁথি সম্পাদনা করতে গেলে কি কি ধরনের সংকটে পড়তে হয় বা পুঁথির মধ্যে চমকপ্রদ কি কি ব্যাপার আছে, সেগুলো নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মোহাম্মদ নাজমুল হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে জানতে চাইছি যে আপনি নিজেও যেহেতু পুঁথি সম্পাদনার কাজ করেছেন, ফলে সেই অভিজ্ঞতা থেকে আমাদের জানাবেন যে একটি পুঁথির মধ্যে কি কি অংশ থাকে গুরুত্বপূর্ণ এবং সম্পাদনার ক্ষেত্রে কোন কোন বিষয়ে খেয়াল রাখা দরকার। সম্পাদনার ক্ষেত্রে প্রথমে আমাকে যেটি করতে হবে, কোন বিষয়ের আমি পাণ্ডুলিপি খুঁজে সম্পাদনা করতে চাই তার একটা তালিকা আমাকে প্রণয়ন করতে হবে এবং সেগুলো কোথায় আছে কোন লাইব্রেরিতে সেগুলো আমাকে প্রথমে সংগ্রহ করতে হবে। পরে আমার প্রথম কাজ হবে পাণ্ডুলিপির নামটা খুঁজে বের করা, এবং এই নামটা সাধারণত থাকে পাণ্ডুলিপির শুরুতে থাকতে পারে অথবা শেষের দিকে থাকতে পারে। আমরা যে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অথবা আমাদের চর্যাপদ প্রাচীন নিদর্শন, এই দুটো কাব্যেরই নাম খুঁজে পাচ্ছি না। এর একটি বড় কারণ হচ্ছে এর প্রথম এবং শেষের অংশগুলো আমরা খুঁজে পাইনি, যেহেতু সেই সময়ে মলাট খুব উন্নত মানের ছিল না। তো সেই জন্য দেখা যাচ্ছে যে প্রথম দিক থেকে বা পেছনের দিক থেকে এটার কিছুটা অংশ নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য আমরা নামগুলো খুঁজে পাচ্ছি না। তো প্রথম দিকে দেখা যাচ্ছে যে শুরু হয় সাধারণত কোনো হিন্দু ধর্মীয় কোনো বিষয় হয়, কাব্যের বিষয়, তখন যেমন থাকবে যে ওম গণেশায় নমঃ বা কিছু একটা, তারপর অথ রাধার 12 মাস এই জাতীয় কিছু, এবং শেষে সাধারণত যে লিপিকর যিনি কপি করেন এই পাণ্ডুলিপি তিনি বা অনুলিখন করেন, তিনি একটা পুষ্পিকা প্রদান করেন। পুষ্পিকা অর্থ হচ্ছে এই কপি যিনি করছেন, অনুলিপি যিনি করছেন, তিনি তার নিজের কিছু পরিচয় দেবেন, তার আত্মপরিচয় সেখানে দেবেন। পাশাপাশি তিনি কবে এই বই পাণ্ডুলিপির অনুলিপিটা করলেন সেটা তিনি সেখানে লিখবেন, এবং কার নির্দেশে তিনি সেটা করলেন সেটাও লিখবেন। পাশাপাশি কে তাকে আদেশ দিয়েছে এই পাণ্ডুলিপি অনুলিপি করার জন্য সেটাও তিনি সেখানে বলবেন, এবং কোন সময়ে তিনি লিখেছেন, কোথায় বসে লিখেছেন, সব কিছুই তিনি সেখানে বলে যাবেন। তো এটাকে বলা হচ্ছে যে পুষ্পিকা। অনুলিপি যারা করতেন, মানে এই লিপিকর যারা ছিলেন, তাদের মধ্যে কেউ কেউ ছিলেন পেশাদার, আবার কেউ কেউ ছিলেন শৌখিন। তো পেশাদার যারা হতেন তারা অনেক সময় দেখা যেত যে স্বল্প শিক্ষিত ছিলেন, অথবা তারা বার্ধক্যে উপনীত হয়েছেন, এই সময়ে তারা এটা লিখতেন। তো সেই ক্ষেত্রে তারা যেহেতু স্বল্প শিক্ষিত, অনেক বানানগুলো তারা ঠিকমতো লিখতে পারতেন না। আবার এটাও হয়েছে যে তিনি আগের পাণ্ডুলিপি যেটা দেখে তিনি লিখছেন, সেই পাণ্ডুলিপির ভাষাটা হয়তো ঠিকমতো বুঝতে পারছেন না, হয়তো সেটা দুর্বোধ্য। তো সেই ক্ষেত্রে তার ভাষা এক ধরনের বিকৃতি চলে আসতো। আবার অনেক সময় হয়েছে যে লিপিকর দেখে লিখতে যেহেতু সময় বেশি লাগে, সেই জন্য আরেকজন পাঠ করতেন, তিনি সেটা শুনে শুনে শ্রুতিলিখনের মাধ্যমে লিখতেন। এতে তার লেখাটা অনেক বেশি দ্রুত হতো। এই দ্রুততার জন্যে দেখা যাচ্ছে যে অনেক বানানে নানা ধরনের বিকৃতি ঘটে গেছে। আবার হচ্ছে আরেকটা বললাম যে স্বল্প শিক্ষিত হওয়ার কারণে এটাও হয়েছে যে বানানে প্রচুর বিকৃতি দেখা যায়। একই পাণ্ডুলিপির মধ্যে একাধিক বানান, একই শব্দের একাধিক বানান দেখা যায়। এবং এইখানে আবার আরও কিছু ব্যাপার আছে যে যেহেতু পাণ্ডুলিপি যে পত্রের উপরে লেখা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফোলিও। যে কাগজের উপর লেখা হচ্ছে এক ফোলিও বলা হচ্ছে এটাকে। এই ফোলিওগুলো, কাগজটা যেহেতু হাতে তৈরি করা হতো, তুলট কাগজ, এবং কাগজ তৈরি করাটা খুব সহজ ছিল না, অর্থাৎ কাগজটা একটু সহজলভ্য কম ছিল। তো সেই জন্য তারা কাগজ যথাসম্ভব মানে কম খরচ করে কিভাবে লেখা যায় সেই পদ্ধতি খুঁজতেন। তো সেই ক্ষেত্রে পাণ্ডুলিপিগুলোর মধ্যে দেখা যায় যে কোথাও ফাঁক নেই, একটা শব্দের সাথে আরেকটা শব্দ একদম জুড়ে দেয়া আছে খুবই অল্প সময়। এবং পাশাপাশি কালিটাও যেহেতু তৈরি করা বেশ কষ্টসাধ্য ছিল, সেই জন্য ওই আর যেহেতু এখনকার মতো বল পয়েন্ট ছিল না, তো সেই সময় ওই বারবার কলম উঠিয়ে কালিতে ডুবিয়ে আবার সেটাতে লেখা হতো। সেই জন্য এক টানে যতটুকু পর্যন্ত লেখা যায় সেটা তারা করেছেন। সেই জন্যই দেখা যাচ্ছে যে বর্ণের নানা ধরনের বিকৃতি ঘটে গেছে। আমরা দেখব যে ল
এখন যেমন আমরা লয়ের 2টা কার্ভ দেখি, কিন্তু মধ্যযুগের পাণ্ডুলিপিতে আমরা লয়ের একটা কার্ভ দেখব। আমরা দেখব যে বিভিন্ন বর্ণ কৃচ্ছতার মধ্য দিয়ে তারা গিয়েছেন। যেমন মূর্ধন্য স, তালব্য স, দন্ত স, 3টি স থাকলেও তারা বেশিরভাগ ক্ষেত্রে একটি স ব্যবহার করেছেন পাণ্ডুলিপির মধ্যে। মানে একাধিক জ থাকলেও তারা দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে একটি মাত্র জ ব্যবহার করেছেন। তো এইরকম বর্ণ কৃচ্ছতার মধ্য দিয়ে তারা গিয়েছেন। তো এর ফলে বিভিন্ন রকমের বানান বিকৃতি আছে সেইখানে। তো আমাদের সেই বানান বিকৃতিগুলো চিহ্নিত করতে হবে। আজকের আলোচনা থেকে আমরা আরেকটি ব্যাপার দেখলাম যে উপাদান, লেখার উপকরণ এবং উপাদানের ভিত্তিতে হাতের লেখার যে ধরন তারও বৈচিত্র্য দেখা যায় মধ্যযুগের পুঁথিতে, যে কারণে টানা লেখা বেশি দেখা যায়। উচ্চারণ অংশে আজকে আমরা আলোচনা করব ধ্বনি এবং বর্ণ নিয়ে। ধ্বনি এবং বর্ণের এক ধরনের সম্পর্ক রয়েছে এবং এদের মধ্যে যেমন মিল রয়েছে, অমিলও রয়েছে। তা কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরৎচি সরকার। ধন্যবাদ। বাংলা ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। আবার এই ধ্বনিগুলোকে আমরা লিপিবদ্ধ করি এক ধরনের সংকেত দিয়ে, তাকে বলি বর্ণ। এবং আমরা এমন একটি অহংকার করার মতো জাতি যে আমাদের নিজেদের একটা ভাষা আছে, নিজস্ব ধ্বনি আছে, আবার নিজের একটা বর্ণমালাও আছে। আমরা বাংলা ভাষাকে বাংলা বর্ণমালা, বাংলা লিপি দিয়ে প্রকাশ করি। এই যে নিজের একটা বর্ণমালা থাকায় একটা সুবিধাও যেমন আছে, আবার অসুবিধাও আছে। এই বাংলা ধ্বনি, যেমন ধরা যাক বাংলা স্বরধ্বনি, আমাদের বর্ণমালার যে বর্ণমালার বই, প্রাইমার যেগুলো, সেগুলোতে 11টার মতো বর্ণমালা থাকে। অনেকে মনে করে যে বর্ণ এবং ধ্বনি অভিন্ন, কিন্তু বাস্তবে বাংলা ধ্বনি হচ্ছে 7টি। এর মধ্যে একটি স্বরধ্বনির জন্য আমাদের কোনো বর্ণমালাই নেই। যেমন অ্যা শব্দটা আন্তর্জাতিক ধ্বনি বর্ণমালায় অ্যাশ নামে একটা লেটার আছে। অ্যাশটা হচ্ছে এ আর ই এর একটা সমন্বিত রূপ। এই অ্যাশ এবং ই জোড়া লাগালে যেরকম হবে সেটাই হলো এ এর প্রতীক হিসেবে ব্যবহার হয়। এই অ্যা ধ্বনিটা বাংলার একটা মৌলিক বৈশিষ্ট্য। কিন্তু এই অ্যা ধ্বনির জন্য আমাদের 9টা স্বরবর্ণ থাকা সত্ত্বেও আমাদের এইরকম একটা মৌলিক স্বরধ্বনির জন্য আমাদের কোনো বর্ণমালা নেই। আবার বাড়তি কিছু স্বরবর্ণমালা আছে, যেমন ধরা যাক ইকার উকার, এই দুটো, রস্বই দীর্ঘই। এই রস্বই আছে, দীর্ঘই আছে। বাস্তবে আমাদের একটা ই আছে। একটা ধ্বনি দীর্ঘ করার জন্য বা হ্রস্ব করার জন্য আলাদা একটা বর্ণের কেন প্রয়োজন হয়? অথবা ধরি হ্রস্ব দীর্ঘ, সেটার জন্য তো আমাদের আলাদা একটা বর্ণ আমরা কাজে লাগাই। আমাদের ধ্বনি তো একই, উচ্চারণে তো আমরা পার্থক্য পাচ্ছি না। প্রত্যেকটা ধ্বনি, আমি যদি স্বরধ্বনি বলি, ব্যঞ্জন ধ্বনি বলি, ধরা যাক এ ধ্বনিটা কি হ্রস্ব হয় আবার দীর্ঘ হয় না? অধ্বনিটা হ্রস্ব হয় দীর্ঘ হয়, ধ্বনিটা হ্রস্ব হয় দীর্ঘ হয়। সবার জন্য হ্রস্ব দীর্ঘ লাগে না। তো এইটা হচ্ছে ব্রাহ্মী লিপির উত্তরাধিকার ধারণ করতে গিয়ে আমরা এইরকম 9টা করেছি, কিন্তু বাস্তবে আমাদের যে 7টা মূল ধ্বনি আছে, সেই মূল ধ্বনির মধ্যে মাত্র 6টা ধ্বনিকে আমরা লিখতে পারি। তখন আমরা কি করি? তখন এ দিয়ে একে বোঝাই। আজকাল আবার নতুন একটা গত 30 বছর ধরে আর একটা প্রবণতা তৈরি হচ্ছে, অয়ে জফলা আকার দিয়ে একটা ওই যেমন অ্যাডভোকেট বা অ্যাকাউন্ট এগুলো লেখার ক্ষেত্রে ব্যবহার করি। এটি আবার আমাদের 50 বছর আগে আবার আরেকভাবে লেখা হতো, সেটা এতে জফলায় আকার দিয়ে লেখা হতো। সেটি আরেক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে। তার কারণ হলো শব্দের প্রথমে যখন এটি থাকে তখন খুব একটা ঝামেলা হয় না, কিন্তু ধরা যাক ইংল্যান্ড মাঝখানে শব্দটা বসে যখন, তখন কিন্তু একটা জটিলতা তৈরি হয়। তার কারণ হলো এ ধ্বনির কারটা কোথায় যাবে। আমরা প্রথম যখন থাকে এতে জফলা আকার দেই, এটা দিয়ে ধ্বনি বসি, কিন্তু ইংল্যান্ড যখন লিখি তখন তো লয়ের উপরে আসে আগেও একটা একার বসানো দরকার হয়, কেন এটা তো একটা কার চিহ্ন আছে। এই ধরনের জটিলতা আমাদের আছে। আর একটা জিনিস আপনি যদি যেটা শুরু করলেন ব্যঞ্জনের কথা বলি, ব্যঞ্জন বর্ণেও এই ধরনের আছে। আমরা অনেক বর্ণমালা আমাদের বেশি, সেটা যেমন সত্য, আবার আমাদের অনেক মৌলিক ধ্বনিকে যেগুলো আমরা ব্যবহার করি
তাও নেই, এরকমও দুটো একটা উদাহরণ আছে। যেমন আমি যদি বলি যে বাংলায় ন ন ধ্বনি কয়টা, ন ধ্বনি দুটো, কিন্তু আসলে দেখা যায় যে আমরা ইওটাও যখন যুক্ত বর্ণের প্রথমে বসে তখনও একটা ন হয়, যখন অঞ্জলি বলি, তার মানে ইও একটা ন, আবার দন্তন্য একটা ন, মূর্ধন্য একটা ন। এই এতগুলো নয়ের মানে যে ব্যাপার আছে আমাদের উচ্চারণে, সেটা যেমন আছে। আবার ল, লয়ের যেমন আমরা ত দন্তন্য মূর্ধন্য বলি, মূর্ধন্য স দন্তস্ব বলি। একইভাবে যদি বলি লয়ের ব্যাপারটা, লও তো মূর্ধন্য ল হয়, দন্তন্য ল হয়। যেমন আমরা যখন আলতা বলি, আলতা, তখন লটা হয়ে যায় দন্ত ল, কিন্তু যখন বলি উল্টা তখন লটা হয়ে যায় মূর্ধন্য ল, মানে পাশের ধ্বনি যেটা ট বা ত, এর প্রভাবে মূর্ধন্য এমনটি ধ্বনি ঘটে। তো এখন এই জিনিসগুলো আমাদের নেই। তার মানে আমরা কিছু পালি ভাষায় কিন্তু এইরকম মূর্ধন্য ল আছে। তা এখন এই কিছু কিছু আমাদের নেই, কিছু কিছু আছে। এই জন্য আমাদের সত্যিকার অর্থে উচ্চারণ নির্দেশ করার জন্য আমরা ঠিক আমাদের নিজেদের বর্ণমালার মধ্যে খুশি থাকতে পারি না। তখন আমাদের আন্তর্জাতিক ধ্বনি বর্ণমালার কাছে যেতে হয়, না হলে আমাদের বর্ণকেই বিভিন্ন হরকত দিয়ে নতুন নতুন বর্ণ তৈরি করতে হয়। এই ঐতিহ্য আমাদের আছে। যেমন আপনারা যদি বুদ্ধদেব বসুর লেখা পড়েন, বুদ্ধদেব বসুর প্রবন্ধ বা বুদ্ধদেব বসুর কবিতা, সেখানে দেখবেন তিনি বর্গীয় জয়ের নিচে নোক্তা ব্যবহার করেছেন, একটি ফোঁটা ব্যবহার করে অন্তস্থ জয়ের উচ্চারণ, নোক্তা বা যেটা হরকত বলতে পারি, নোক্তা বলতে পারি। সেটা কি জন্য? আমরা যখন জঙ্গি বলি, জঙ্গি, জিহাদ, এই যে জঙ্গি বলার সময় আমাদের যে জটা আসে, এই জটা কিন্তু বাংলা জয়ের মতো না, এর আলাদা একটা জয়ের উচ্চারণ আছে। এরকম প্রচুর বেশ কিছু আরবি ফার্সি শব্দ আছে যে শব্দগুলো আমরা প্রচলিত বর্ণ দিয়ে নির্দেশ করতে পারি না। ধরা যাক কিছু কিছু ক্ষেত্রে আমরা নির্দেশ করি, ধরা যাক দন্তস্বয়ের আমরা কিছু কিছু প্রয়োগ করি। যেমন আমরা যখন সালাম লিখি, এই সালাম লেখার সময় আমরা দন্তস্বটা প্রয়োগ করি। তার কারণ হচ্ছে দন্তস্বয়ের আমাদের যে প্রচলিত প্রয়োগ, আমরা যদি দেখি গত 50 বছর ধরে আমাদের যে দন্তস্বগুলো উচ্চারণ আমরা যে প্রমিত রূপ লাভ করেছে, তা প্রায় ক্ষেত্রেই তালব্যস্বয়ের মতো। এমনকি সাদা, শক যেটা, সেটা দন্তস্ব দিয়ে লিখে কিন্তু তালব্যস্ব বলি। এক সময় দন্তস্ব দিয়েও লেখা হতো, এখন অবশ্য শক তালব্যস্ব দিয়ে লেখা হয়। এবং আমাদের এই যে তালব্যস্বয়ের প্রাধান্য, এটা মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, কোন এক অর্বাচীন কালে আমাদের তালব্যস্বর প্রাধান্য পেয়েছে। এবং মজার জিনিস হলো যে আমরা তালব্যস্ব বলছি, যেটা তালব থেকে উচ্চারণ হয় সেটাকে দন্তস্ব লিখে তালব্যস্ব উচ্চারণ করি, কিন্তু বাস্তবে আমাদের যে উচ্চারণের অভ্যাস, তাতে আমরা তালব্যস্বকেও দন্তস্ব উচ্চারণ করি। আমরা ধ্বনি নিয়ে আপনাকে আরো পেলে আরো আলোচনা করতে পারবো। আমাদের বাংলা বর্ণমালার সাথে ধ্বনির পুরোপুরি সম্পর্ক নেই আমরা দেখতে পাচ্ছি। যারা ধ্বনি নিয়ে কাজ করেছেন তারা আলাদা বর্ণমালা তৈরি করার প্রকল্প বা প্রস্তাবনাও তারা দিয়েছেন, কিন্তু যে দীর্ঘ ঐতিহ্য এবং ধারা রক্ষা করে চলছে বানানে এবং উচ্চারণে, তারই আমরা অপরিবর্তন রূপটাই আসলে আশা করি বা প্রত্যাশা করি। বাংলা বাগধারায় একটি শব্দ বহুল ব্যবহৃত হয়, সেটি হলো চক্ষুদান করা। চক্ষুদান করা এই বাগধারার অর্থ হলো চুরি করা। আমরা বলে থাকি যে লোকটি চক্ষুদান করেছে, কোন একটি উপাদান বা উপকরণ ব্যবহার করে এরকম ব্যবহার করে থাকি। এখন চক্ষুদান একটি মহৎ কর্ম, সেখানে চুরির সাথে এর সম্পর্কটি জড়ালো কিভাবে? ধরা যাক কোনো একটি জিনিস আমাদের নজর এড়িয়ে কেউ চুরি করে নিয়ে গেল। যখন নিয়ে গেল তখন ওই জিনিসটির মালিক সেটি দেখতে পাননি বা বুঝতে পারেননি, তখন তিনি ছিলেন অন্ধ। যিনি চুরি করলেন তিনি চুরির সূত্র ধরে তার চোখটি খুলে দিলেন বা তার অন্ধত্ব দূর করলেন বা তাকে চক্ষু দান করলেন। বাগধারার ক্ষেত্রে একটু ব্যঙ্গাত্মকভাবেই অনেক ক্ষেত্রে প্রকাশ করা হয়। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যিনি চোর বা চুরি করলেন তিনি জিনিসটির মালিককে চক্ষু দান করে তার চোখটি খুলে দিলেন এবং এরপরে তিনি দেখতে পাচ্ছেন জিনিসটি আর তার কাছে নেই। ফলে অর্থটি এভাবেই দাঁড়িয়েছে, চক্ষুদান করা মানে হলো চুরি করা।
বিদেশি শব্দের বানান লিখতে গিয়ে আমাদের সংকট হয়। বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে কি কি বিষয়ে সতর্ক থাকা দরকার বলার জন্য আমাদের সঙ্গে আছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুমনা আক্তার। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাইবো যে অনেক ক্ষেত্রে আমরা দ্বিধায় পড়ি, দন্ত স হবে নাকি মূর্ধন্য স হবে, কিংবা আরো কিছু বর্ণ আছে, জটিলতা তৈরি হয় বিদেশি বানান লেখার ক্ষেত্রে। এই বানানের কিছু নিয়ম আমাদেরকে আজকে জানাবেন। বিদেশি এই ভাষার শব্দের মধ্যে কখনো এখন বেশ কিছু রীতি আছে যে মূর্ধন্য স, মূর্ধন্য ন, দীর্ঘ উ, দীর্ঘ ই এই বর্ণগুলো ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে যদি আমরা উদাহরণ দিই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ভুল বানানের রীতিটা প্রচলিত আছে। এই ভুল বানান বিষয়গুলো যখন দেখি তখন সেটা আমাদের কাছে যেমন দৃষ্টিকটু মনে হয়, আবার যখন এই বিষয়টা আমরা শুনি, ভুল উচ্চারণ শুনি, তখন কিন্তু আমাদের কাছে সেই বিষয়টা শ্রুতিকটু লাগে। মূর্ধন্য ষ-এর ব্যবহারে অনেক ক্ষেত্রে যেমন স্টাইল, স্টেশন, স্টপ, স্টুডিও এই শব্দগুলোতে আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে মূর্ধন্য ষ ব্যবহারের প্রবণতাটা বেশি। এটা থেকে বিদেশি ভাষার এই শব্দগুলোতে কখনোই এই মূর্ধন্য ষ শব্দটি ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আমাদেরকে দন্ত স ব্যবহার করতে হবে। তবে একসময় আমরা দেখেছি যে মূর্ধন্য স দিয়ে কিন্তু লেখা হতো ফটোস্ট্যাট, স্টেশন, স্টার এসব বানানে, তখন সেটাই বৈধ ছিল। এখন প্রমিত বানানে তাহলে এটা লেখা যাবে না, মূর্ধন্য স ব্যবহার করব না আমরা। আবার মূর্ধন্য ন-এর ক্ষেত্রে যেমন মডার্ন, ফার্নিচার কিংবা ঘন্টা এই শব্দগুলো যখন ব্যবহার করা হচ্ছিল তখন কিন্তু মূর্ধন্য ন দিয়ে লেখা হচ্ছিল, কিন্তু এটা বর্তমানে বাংলা ভাষার প্রমিত যে উচ্চারণ রীতি সেখানে দন্ত ন দিয়ে লেখার রীতিটা চালু আছে। আবার একইভাবে যদি দীর্ঘ ই এই বর্ণটার ব্যবহার বিদেশি ভাষাতে নেই। যদি আমরা বলি যে ইংরেজি শব্দটা আগে কিন্তু দীর্ঘ ইকার দিয়ে লেখা হতো, এখন সেটা হ্রস্ব ইকার দিয়ে লেখা হচ্ছে। ঠিক একইভাবে ফার্সি শব্দটা, আরবি শব্দ, এই শব্দগুলো আমাদেরকে হ্রস্ব ইকার দিয়ে লিখতে হবে। আবার দীর্ঘ উ যে সব বর্ণ কারটা আছে, এই কারের ব্যবহারও কিন্তু বিদেশি ভাষার মধ্যে নেই। সেক্ষেত্রে উদাহরণ দিলে বলা যাবে যেমন কোহিনূর শব্দটা আগে দীর্ঘকার দিয়ে লেখা হতো, এখন কিন্তু কোহিনূর বানানটা হ্রস্ব উকার দিয়ে লেখা হচ্ছে। আবার হুক, তারপর উর্দু এই শব্দগুলো কিন্তু পূর্বে দীর্ঘকার দিয়ে ব্যবহার করা হতো। এছাড়া আরেকটি সংকট তৈরি হয় যে যুক্ত বর্ণ। ইংরেজি প্রচুর যুক্ত বর্ণ আছে বা বিদেশি ভাষার প্রচুর যুক্ত বর্ণ আছে, বাংলায় লেখার ক্ষেত্রে সেগুলো আমরা কি করব? যুক্ত বর্ণ যখন লেখা হচ্ছে শব্দের শুরুতে, সেটা আর ভেঙে লেখা যাবে না। এটা এখন বর্তমানে যে নিয়মটা আছে যে যুক্ত বর্ণটা বিদেশি ভাষা থেকে আসলে ভেঙে লেখার একটা প্রবণতা চালু হয়েছে। যেমন শেক্সপিয়র আগে ক দন্ত স একসাথে লেখা হতো, কিন্তু এটা বর্তমানে ক হসন তারপর দন্ত স দিয়ে লেখার রীতি। কিন্তু স্কুল যখন আমরা দেখি যে দন্ত স ক একসময় তো হ্রস্বই শুরুতে দিয়ে তারপরে লেখা হতো স্কুল, এরকম। হ্যাঁ, আদি স্বরাগম ঘটতো যেটা। তো এই বিষয়টা শুরুতে, শব্দের শুরুতে যদি কোনো যুক্তবর্ণ থাকে তাহলে সেটা ভেঙে লেখার সুযোগ নেই। আরবি ভাষার শব্দ যেমন ধরুন শহীদ, আসামি, ইমান, বাকি এই সবগুলো শব্দ কিন্তু আমরা দীর্ঘ ইকার দিয়ে লেখার একটা প্রবণতা রয়েছে। এটা থেকে এখন বের হয়ে সবগুলো শব্দই হ্রস্ব ইকার দিয়ে লেখা হচ্ছে। ইমান শব্দটাও হ্রস্ব ইকার দিয়ে লেখা হচ্ছে, বাকি, আসামি, শহীদ সবগুলোই কিন্তু হ্রস্ব ইকার দিয়ে লেখা হচ্ছে। আবার আমরা যদি বলি ফার্সি ভাষার কোনো শব্দ, তাহলে আমদানি, রফতানি, জমিদারি এই শব্দগুলোও কিন্তু এখন হ্রস্ব ইকার দিয়ে লেখা হচ্ছে, পূর্বে যেটা লেখা হতো দীর্ঘ ইকার দিয়ে। প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী বিদেশি শব্দের ক্ষেত্রে যেসব বর্ণে সংকট আছে সেগুলো আমাদের অভিধান দেখে প্রয়োজনে সতর্ক হতে হবে। বাংলা বানান যত বেশি আমরা প্রমিত করতে পারবো, তত আমাদের বানানে সমরূপতা তৈরি হবে। অনুবাদের ক্ষেত্রে নানামুখী সমস্যা হয়। আমরা যখন ইংরেজি থেকে বাংলা করি তখন এমন কিছু শব্দ থাকে বা ইংরেজি পদের এমন কিছু অংশ থাকে যেগুলো আমরা বাংলায় ব্যবহার করি না। এটাকে বলা যেতে পারে শূন্য উপস্থিতি। অনুবাদের শূন্য উপস্থিতি নিয়ে কথা বলবেন অধ্যাপক বিনয় বর্মন। এই ব্যাপারটি আমাদের আজকে একটু পরিষ্কার করবেন। আমরা যখন অনুবাদ করি তখন দেখি যে কিছু কিছু উপাদান হারিয়ে যায়। এটি
কোনো ভাষার স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে হয়। বাংলা এবং ইংরেজির কথা যদি আমরা ধরি এবং দুটো বাক্যকে যদি পাশাপাশি রাখি তাহলে বিষয়টি স্পষ্ট হবে। যেমন বাংলায় যদি বলি আমি অসুস্থ অথবা আমি ক্লান্ত, তো এখানে কিছু একটা মনে হয় নেই, অনুপস্থিত। সেটি কি? আমরা যদি এটার ইকুইভ্যালেন্ট ইংরেজি বাক্যের দিকে তাকাই তখনই আমাদের এটা পরিষ্কার হবে যে আই এম সিক, আই এম টায়ার্ড। তাহলে এই যে বি ভার্ব, হওয়া ভার্ব, এটা কোথায় গেল? তার মানে বাংলা বাক্যে ওটা আছে কিন্তু আমরা দেখছি না। তো এই বিষয়টিকে আমরা উপাদানের শূন্য উপস্থিতি বলি। এটা গেল ভার্বের ব্যাপার। এছাড়া তো আরও কিছু উপাদান থাকে, সেগুলো আমরা ব্যবহার করি না। যেমন অনেক ক্ষেত্রে আমরা আর্টিকেলও তো অনুবাদের মধ্যে আনি না, এমন ব্যাপারও তো ঘটে। হ্যাঁ, নিশ্চিত। তো এটাও শূন্য উপস্থিতির মধ্যেই পড়বে। যেমন আমরা যদি ইংরেজি একটি বাক্য ধরি, আই এম রাইটিং এ লেটার, বাংলায় এটা হবে আমি চিঠি লিখছি। তাহলে এই যে এ লেটার, এটি কোথায় গেল? বাংলায় আমরা খুব প্রয়োজন বোধ করি না। আমি বই পড়ছি, আই এম রিডিং এ বুক। এই যে আর্টিকেলটি হারিয়ে গেল, এটা বাংলার বৈশিষ্ট্যের কারণেই হয়। বাংলা ভাষায় এরকম সুনির্দিষ্টভাবে আর্টিকেল ব্যবহার করার প্রয়োজন পড়ে না, আমরা বুঝে নেই। আমি বই পড়ছি মানে নিশ্চয়ই আমার হাতে একটি বই আছে। আমি চিঠি লিখছি মানে আমার সামনে একটি প্যাড আছে, আমি ওই কাগজটিতে লিখছি। ফলে এই যে রিডান্ডেন্ট উপাদানগুলো, যেগুলো অতিরিক্ত ভাষা, বাংলা ভাষা সেগুলো সচরাচর অনুমোদন করে না এবং এগুলোই আমরা মিসিং করে দেই, এগুলি আমরা শূন্য উপস্থিতির মধ্যে নিয়ে আসি। আরও আছে, যেমন ধরুন আপনার প্লুরালের ব্যাপার থাকতে পারে, বহু বচন। তো বহু বচনের ক্ষেত্রে আমরা কি করি? ইংরেজি ভাষায় যদি আমরা দেখি, যেখানে আমরা বলছি যে এ ক্যাট, কিন্তু যখনই আমরা প্লুরাল করছি তখন বলছি টু ক্যাটস, থ্রি ক্যাটস। এখন বাংলা ভাষায় আমরা তো কখনো বলি না, আমরা একটি বিড়াল বলি, দুটো বিড়ালগুলো বলি না, তিনটি বিড়ালগুলো বলি না। কারণ এই যে প্লুরাল মার্কার, এটা অতিরিক্ত মনে করি, আমরা রিডান্ডেন্ট এলিমেন্ট মনে করি, সেই জন্য আমরা এগুলো বাদ দিই। তো এই যে এই শূন্য উপস্থিতি, এটা দুটো ভাষার তুলনা যখন করা হয় তখন খুব পরিষ্কার হয়ে যায় এবং অনুবাদের ক্ষেত্রে এটা খুব খেয়াল রাখতে হয় যে কোনটা আমরা রাখবো আর কোনটা রাখবো না। এই যে আপনি যে প্লুরাল বা বহু বচনের কথা বললেন, কিন্তু এর একটি প্রভাব কিন্তু দেখা যায় আমাদের বাংলা লেখার মধ্যে। অনেকেই লিখছেন যে সব মানুষগুলো বা ছাত্ররা এরকম ব্যবহার করছে, এটা তো ইংরেজির এই প্রভাব মনে হয়। হ্যাঁ, আমারও সেটা মনে হয় যে, তবে এগুলো খুব বেশি আমার মনে হয় ব্যবহার করে বলে আমার মনে হয় না। তো এগুলো খুব সীমিত ব্যবহার, যেগুলো ব্যাকরণগতভাবে ত্রুটিপূর্ণ, বিশেষ করে বাংলা ভাষার ব্যাকরণ যেটা অনুমোদন করে, তো সেটাই সচরাচর সবাই ব্যবহার করে, যারা একটু সচেতন। আর যারা একটু অসচেতন, যেমন মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে লেখালেখি করে, একটু ক্যাজুয়াল, তারা হয়তো ওরকম করে থাকতে পারে। আরেকটা উপাদানের কথা আমরা বলবো, যে বাংলায় আমরা বলছি যেটাকে অনুসর্গ, ইংরেজিতে প্রিপোজিশন বলে, পার্টস অফ স্পিচ আলাদা করে আলোচনা করা হয়। তো অনেক অনুসর্গ যেগুলো আমরা বাংলায় ব্যবহার করি, কিন্তু ইংরেজি থেকে অনুবাদের সময় কিছু প্রিপোজিশনের আমরা একেবারে অর্থ করি না। এরকম কিছু নমুনা যদি আমাদের দেখাতেন। দেখুন, এটা খুব ইন্টারেস্টিং বিষয় যে ইংরেজিতে প্রেপোজিশন আছে, বাংলা ভাষায় কিন্তু প্রেপোজিশন হয় না। তো এটা হলো আমরা যেটাকে বলি যে ওয়ার্ড অর্ডার, যে আমরা শব্দের কোন শব্দের পর কোন শব্দটা রাখবো, শব্দের বিন্যাস, শব্দবিন্যাস। তো দুটো ভাষার শব্দবিন্যাস কিন্তু একটু ভিন্ন, বাংলা এবং ইংরেজি। যেমন ধরেন ফ্রম দ্য ট্রি, গাছ থেকে। এখন ফ্রম দ্য ট্রি আমি বললাম, কিন্তু এই যে ফ্রমটা চলে গেল নাউনের পরে, বিশেষ্যের পরে, আমাদের ওয়ার্ড অর্ডারটাই চেঞ্জ হয়ে গেল। আবার দি ট্রিকে আমরা লুপ্ত করে দিলাম, সেখানে শূন্য উপস্থিতি তৈরি হলো। তো এটা একটু খেয়াল করতে হয়। আর বেসিক্যালি বাংলা এবং ইংরেজির একটা বড় পার্থক্য, যেটা শব্দতাত্ত্বিক পর্যায়ে দেখা যায়, যে
বাংলাকে বলা হয় যে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এই অর্ডারের, আর ইংরেজি হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অনুবাদের ক্ষেত্রে তো এই অনুবাদের ক্ষেত্রে খেয়াল রাখা দরকার। খুব বেসিক তবে জিনিস সব এটা। ক্ষেত্রেই যে বাংলা বাক্যে যে উদ্দেশ্য বা সাবজেক্ট আগে বসে তাও নয়, সেটাও হতে পারে। সময়ের কারণে আমাদের এখানে আসলে থামতে হচ্ছে। বাংলা ভাষা অনুষ্ঠানের আজকের পর্ব এ পর্যন্তই। আজকে আমরা আগের মতোই কিছু তাত্ত্বিক এবং কিছু ব্যবহারিক বিষয় নিয়ে আলোচনা করেছি। আগামী পর্বে নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। এ পর্যন্তই।